দামে কম মানে ভালো। না না, কাকুলি ফার্নিচারের কথা বলছি না, এখানে বলা হয়েছে নতুন অস্ত্র ব্যবসার কথা, যে অস্ত্র ব্যবসায় নতুন সুপার পাওয়ারের উত্থান দক্ষিণ কোরিয়ায়। তবে কি এবার চীনকে টপকে বিশ্বের চতুর্থ অস্ত্র রপ্তানিকারী দেশ হতে চলেছে দক্ষিণ কোরিয়া? একসময় শুধু প্রযুক্তি আর ইলেকট্রনিক্স পণ্যের জন্যই পরিচিত ছিল দক্ষিণ কোরিয়া, কিন্তু এখন সেই দেশেই একে একে বিশ্ববাজারে ছড়িয়ে দিচ্ছে তাদের তৈরি ট্যাঙ্ক, কামান, রকেট লঞ্চার, যুদ্ধ বিমান, এমনকি ডুবো জাহাজও। এতটাই দ্রুত বাড়ছে এই ব্যবসা যে 2030 সালের মধ্যেই চীনকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারী দেশ হয়ে ওঠার লক্ষ্য নিয়েছে সিউল। প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হবে এই অস্ত্র বিপ্লব, আর পথে কোন কোন বাধা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশ্ব অস্ত্র ব্যবসা মূলত আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের হাতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু 1990-এর দশকে পরিস্থিতি বদলাতে শুরু করে। ধীরে ধীরে নতুন খেলোয়াড় হিসেবে উঠে আসে দক্ষিণ কোরিয়া। সুইডেনের প্রতিরক্ষা বিশ্লেষক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর মতে বর্তমানে বিশ্বে 5টি বড় অস্ত্র রপ্তানিকারী দেশ হলো আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, চীন ও জার্মানি। এই তালিকায় 10ম স্থানে আছে দক্ষিণ কোরিয়া। তবে SIPRI এর বিশেষজ্ঞরা বলছেন, এখন যেভাবে দক্ষিণ কোরিয়ার অস্ত্রের চাহিদা বাড়ছে, তাতে 2030 সালের মধ্যেই চীনকে ছাপিয়ে চতুর্থ স্থানে উঠে আসবে তারা। 2018 থেকে 2020 সালের মধ্যে দক্ষিণ কোরিয়ার অস্ত্র রপ্তানি ছিল বছরে মাত্র 200 থেকে 300 কোটি মার্কিন ডলার, কিন্তু এক বছর পরেই চিত্র পাল্টে যায়। 2021 সালে সেই অঙ্ক পৌঁছে যায় 700 কোটি ডলারে, অর্থাৎ 150% বৃদ্ধি। এরপর 2022 সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে, ইউরোপ জুড়ে যুদ্ধের উত্তেজনা শুরু হয়, আর সেই সময় দক্ষিণ কোরিয়া ছুঁয়ে ফেলে তাদের ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানির রেকর্ড, 1730 কোটি ডলার। সেই বছরই পোল্যান্ড 1450 কোটি ডলার ট্যাঙ্ক ও কামান কেনে কোরিয়া থেকে। এই সাফল্যের পর থেকেই আর পেছনে তাকায়নি সিউল। যদিও পরবর্তী বছরে কিছুটা ভাটা আসে, তবুও দক্ষিণ কোরিয়ায় বার্ষিক রপ্তানি কখনোই 1000 কোটি ডলারের নিচে নামেনি। SIPRI এর তথ্যে দেখা যায়, বর্তমানে দক্ষিণ কোরিয়ার হাতে বিশ্ব অস্ত্র বাজারের 2.2% অংশ। তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য হলো K9 থান্ডার হাউজার কামান, যেটি ভারতও ব্যবহার করে, K239 চুনমু মাল্টিপল রকেট লঞ্চার। এই অস্ত্রগুলো আজ বিশ্বের নানা দেশের সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে। ভারত, পোল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, রোমানিয়া ও অস্ট্রেলিয়া প্রায় সবাই দক্ষিণ কোরিয়ার তৈরি এই কামান বা ট্যাঙ্ক ব্যবহার করছে। সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে হানভা গ্রুপ দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষা শিল্পের মূল স্তম্ভ। ন্যাটোর দেশগুলিতেও একে বলা হয়েছে এশিয়ার লকহিড মার্টিন, কারণ মান ও নির্ভরযোগ্যতায় তারা এখন আমেরিকার বড় বড় সংস্থার সঙ্গে পাল্লা দিচ্ছে। স্থলসেনার পাশাপাশি দক্ষিণ কোরিয়া এখন আকাশেও শক্ত অবস্থান তৈরি করছে। তাদের তৈরি যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে FA-50 ফাইটিং ইগল, T-50 গোল্ডেন ইগল এবং KF-21 গোরামে। 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান। ভবিষ্যতে একে 5ম প্রজন্মে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইন্দোনেশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে 48টি KF-21 তৈরি হচ্ছে, যা ওই দেশের বিমান বাহিনী পাবে। ইরাক, ফিলিপিন্স, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশ এখনো T-50 ও FA-50Z ব্যবহার করছে। পোল্যান্ড প্রথম ন্যাটো দেশ যারা কোরিয়া থেকে 48টি FA-50 কেনে। এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এক বড় সাফল্য। শুধু আকাশ নয়, সমুদ্রেও দাপট দেখাচ্ছে সিউল। তাদের তৈরি জ্যাংবাকো ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ইতিমধ্যে ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশে বিক্রি হয়েছে। গত বছর দক্ষিণ কোরিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাতা দেশে পরিণত হয়েছে, যার 17% বাজার অংশীদারি রয়েছে। এখন তারা বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সামরিক মালবাহী জাহাজ তৈরিতে মন দিচ্ছে।
2024 সালে আমেরিকান নৌবাহিনীর সঙ্গে 40,000 টনের এক সামরিক জাহাজ মেরামতির চুক্তি করে দক্ষিণ কোরিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার অস্ত্র? সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, দক্ষিণ কোরিয়ায় সাফল্যের মূল রহস্য হলো কম দাম ও ভালো মান। যেখানে আমেরিকা বা ইউরোপের তৈরি অস্ত্র অনেক বেশি দামি, সেখানে কোরিয়া একই ধরনের সরঞ্জাম 30 থেকে 50% কম দামে দিতে পারছে। এই কারণেই কামান, সাজোয়াজান বা সাবমেরিনের বাজারে ক্রমশই বাড়ছে তাদের দখল। তবে এতে চ্যালেঞ্জও কম নয়। চীনকে টপকাতে গেলে সিউলকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 5 বছরে 300% বিক্রি বাড়াতে হবে দক্ষিণ কোরিয়াকে। বর্তমানে ড্রোন বাজারের 22% দখল চীনের, সেখানে কোরিয়া এখনো পিছিয়ে। চীন ইতিমধ্যেই দুটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বানিয়ে ফেলেছে এবং ষষ্ঠ প্রজন্মের জেটও পরীক্ষা চলছে। তাছাড়া চীনের স্থায়ী ক্রেতা আছে পাকিস্তান, বাংলাদেশ, আজারবাইজান, যারা রাজনৈতিক ও সামরিকভাবে বেজিং এর ওপর নির্ভরশীল। অন্যদিকে দক্ষিণ কোরিয়া এখনো মার্কিন প্রযুক্তি ও সরঞ্জামের ওপর নির্ভরশীল, যা তাদের স্বাধীন অস্ত্রনীতিকে সীমিত করে রাখছে। এদিকে তুরস্ক ও নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে বিশেষত ড্রোন প্রযুক্তিতে। তুরস্ক সফল হলে সিউলের জন্য এটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। চলতি বছরের 20 অক্টোবর দক্ষিণ কোরিয়ার রাজনীতি সিউলে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল স্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন। সেখানে প্রেসিডেন্ট লি জেং মিউ বলেন, বিশ্বের 4টি প্রতিরক্ষা শক্তিধর দেশের একটি হওয়া কঠিন হলেও অসম্ভব নয়। 2030 সাল পর্যন্ত সরকার প্রত্যাশার থেকে বেশি বিনিয়োগ করবে এই খাতে। তার বক্তব্যে স্পষ্ট, দক্ষিণ কোরিয়া বিদেশি অংশীদারদের সঙ্গে হাত মিলিয়ে প্রতিরক্ষা শিল্পে এক নতুন অধ্যায় শুরু করতে চায়। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অস্ত্র বিক্রি এখন অনেক কমেছে। পুতিনের আসন্ন ভারত সফরে কিছু নতুন প্রতিরক্ষা চুক্তি হলেও দক্ষিণ কোরিয়ার জন্য প্রতিযোগিতা আরও বাড়ছে। তবুও বিশ্লেষকদের এক অংশের মতে, দক্ষিণ কোরিয়া যদি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ড্রোন প্রযুক্তিতে সাফল্য পায়, তাহলে তাদের বাজার আরো বিস্তৃত হবে। তারা হয়তো 2030 সালের মধ্যে চীনকে টপকাতে না পারলেও অন্তত বিশ্বের শীর্ষ 7 অস্ত্র রপ্তানিকারীর মধ্যে জায়গা নিশ্চিতভাবে করে নেবে। যেখানে চীন প্রযুক্তি ও প্রভাব দিয়ে দুনিয়ার দখলের চেষ্টা করছে, সেখানে দক্ষিণ কোরিয়া শক্তভাবে গড়ে তুলছে এক নতুন অস্ত্রশক্তি। দামে কম, মানে ভালো। এই সূত্রেই তারা হয়তো একদিন চীনকেও হারিয়ে দেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায়। দেখছিলেন HPR নিউজ। নমস্কার।